সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা এটা থেকে অনুশীলনী 2.2 থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 2.2 এর 11 নম্বর। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। একটা শহর, ওই শহরের জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার শহরটাতে প্রতি হাজারে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? শিক্ষার্থীরা, জনসংখ্যা, পশু পাখি অর্থাৎ প্রাণীগুলো কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে, সরল হারে বাড়ে না। সুতরাং জনসংখ্যা এত বছর পর কত হয়েছে, গরু ছাগলের সংখ্যা এত বছর পর কত হয়েছে, তখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি করতে হবে? প্রয়োগ করতে হবে। কারণ এখানে তুমি চিন্তা করো, একটা গরু বাচ্চা দিয়েছে আর কি, কিছুদিন পরে দেখবে যে ওই যে মা গরুটা বাচ্চা দিয়েছে এবং বাচ্চা যেটা দিয়েছে সেটাও আবার বাচ্চা দিচ্ছে। তার মানে চক্রবৃদ্ধি হারে এখানে প্রযোজ্য, অর্থাৎ মূলধন বাড়ে কিছু সময় পর পর। এই জন্যই এখানে চক্রবৃদ্ধি হারের সূত্রটা প্রয়োগ হয়। খুবই সহজ। মোট জনসংখ্যাকে তুমি পি ধরো 64 লক্ষকে, বৃদ্ধির হারকে তুমি 1000, এটা 100 জনে 25 জন না, 1000-এ 25 জন। এটাকে 25কে 1000 দিয়ে ভাগ দিলে আর বের হয়ে যাবে। 2 বছর পর, সময় n = 2 বছর। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এটা মাথা কাটা নিয়ে একটা ব্যাপার আছে। কি মাথা কাটা নিয়ে ব্যাপার? 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? তার মানে কি 2 বছর পর আগের লোক সংখ্যা প্লাস বাড়ছে যে সবগুলো মিলে কত হয়েছে? 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? কথাটার অর্থ কি? আমাকে কিন্তু বলে নাই 2 বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, আমাকে বলেছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত। তার মানে আগের জনসংখ্যাগুলো প্লাস বৃদ্ধি পেয়েছে যে জনসংখ্যাগুলো সবগুলোর যোগফল কত। তার মানে কি চক্রবৃদ্ধি মূলধনে বের করতে হবে, অর্থাৎ আমাকে এখানে সি বের করতে হবে। তাহলে চলো আমরা আগে কি কি আছে লিখে ফেলি। এখানে জনসংখ্যাগুলোকে আমরা পি দিয়ে কি করি? প্রকাশ করি। জনসংখ্যা পি ইকুয়াল টু হচ্ছে 64 লক্ষ। সুপ্রিয় স্টুডেন্টগুলো, লক্ষ্যকে তুমি কথাইকে দিয়ে প্রকাশ করো, অর্থাৎ সংখ্যা দিয়ে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তুমি এরকম গুণে দেখবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 64 লক্ষ জন। বৃদ্ধির হার, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। কেমন? বৃদ্ধির হার আর 25 জন 1000 জনে। তুমি কাটাকাটি করেই ফেলতে পারো। 4 25 100, নিচে 40, উপরে 1। সময় n = হচ্ছে 2 বছর। তোমাকে বলছে 2 বছর পর জনসংখ্যা কত। 2 বছর পর জনসংখ্যা, অর্থাৎ সি ইকুয়াল টু হোয়াট? তো আমরা সিটাই বের করব। চলো সি বের করার সূত্র প্রয়োগ করি। আমরা জানি সি ইকুয়াল টু পি যোগ 1 যোগ r⁴n। এবার সূত্রটা প্রয়োগ করি। এখন আমরা সূত্রটা প্রয়োগ করি। পি এর মান কত? 64। এরপরে কয়টা শূন্য? 2 4 5, 2 4 5, 1। আর এর মান কত? 40/1। এন এর মান হচ্ছে কত? 2। তো তোমাদেরকে ক্যালকুলেটরের ব্যবহার কত পড়বে আমি শিখিয়েছি। তাহলে প্রথমে কি করবে? 1কে 40 দিয়ে ভাগ দিবে। 1/40, 0.025, তার উপর পাওয়ার 2। 64, 1 2 3 4টা শূন্য। এখানে একটা শূন্য কম দিয়েছি, কিন্তু 2 4 5, 2 4 5, আরেকটা শূন্য হবে। একের সাথে এটা যোগ করলে 1.025 স্কয়ার। মনে আছে তো? ক্যালকুলেটরে প্রথমে 64 5টা শূন্য ছাপবে, এরপর গুণ চিহ্ন ছাপবে, এরপর 1.025 ছাপবে, এরপর এই কিটা সার্চ দিবে, এরপর 2 দিবে, এরপর ইকুয়াল টু দিবে।
তাহলে 64 1 2 3 4 5 গুণ 1.025 পাওয়ারের চিহ্নটা তার উপর পাওয়ার 2 67 6,6724 তিনটা শূন্য এতজন হয়ে যায় 2 বছর পর ওই শহরের জনসংখ্যা। এরপরে শিক্ষার্থীরা আমরা 12 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা তো মনোযোগী হব আমরা। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকার ঋণ নিলেন। একজন ব্যক্তি ঋণ নিয়েছে একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% মুনাফায় চক্রবৃদ্ধি হারে। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ দিলেন। তিনি প্রত্যেক বছর শেষে 2,000 টাকা সুদ করেন, অর্থাৎ প্রত্যেক বছর শেষে উনি 2,000 টাকা দেন। অর্থাৎ যে বছর মনে করো জানুয়ারি 2017 সালে উনি ঋণ নিয়েছে, তার মানে জানুয়ারি 2018 সালে উনি 2,000 টাকা পরিশোধ করবেন, জানুয়ারি 2019 সালেও উনি এরকম 2,000 টাকা পরিশোধ করবেন। 2 কিস্তির পরে ওনার আর কত ঋণ রইল 5,000 টাকার ভিতর। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এক ব্যক্তি 5,000 টাকা ঋণ নিয়েছে একটি ঋণদান সংস্থা থেকে চক্রবৃদ্ধি মুনাফায় এবং 8% হারে। উনি ঠিক ওনার সাথে সংস্থার চুক্তি হয়েছে যে প্রত্যেক বছর 2,000 টাকা সুদ করবে। তো উনি প্রথম কিস্তি 1 বছর পর দিয়েছে, দ্বিতীয় বছর পর দ্বিতীয় কিস্তি দিয়েছে। তোমাকে বলছে 2 কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। এটা চক্রবৃদ্ধি হারে, কিন্তু তুমি মনে করবে না যে 2,000 টাকা 4,000 টাকা দিয়ে ফেলছে আর 1,000 টাকা রয়ে গেছে। না, দেখবে তো আমরা হিসাব করে দেখবো চক্রবৃদ্ধি হারে আরো কত টাকা থেকে যায়। চলো আমরা হিসাব করি। এটা কিন্তু 5,000 টাকা নিয়েছে চক্রবৃদ্ধি হারে। তাহলে চক্রবৃদ্ধি হারে 1 বছর পর ওনার চক্রবৃদ্ধি মূলধন কত হয়ে যায় এটা বের করব। অর্থাৎ মুনাফা 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আর মূলধন মিলে সেখান থেকে উনি 2,000 টাকা দিয়ে ফেলবে। এটা পরের বছরে আবার মূলধন ধরে তারপর বছর 2,000 টাকা দিয়ে ফেলবে। আমরা অনেকে বুঝি নাই, কোনো অসুবিধা নাই। আমরা আগে এই 8% চক্রবৃদ্ধি 5,000 টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফা ঋণ নিয়েছে, তো তাহলে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হয়েছে আগে এটা হিসাব করি, সেখান থেকে 2,000 টাকা মাইনাস করে ফেলি। কি লিখতেছি দেখো, এইখানে মূলধন না লিখি, এটা তো মূলধন না, আসলে ঋণকেও পি দিয়ে প্রকাশ করবো আমরা। এখানে পি হলো কত টাকা? 5,000 টাকা। তারপর মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 8%। আমরা ভেঙে পেলি শতকরায় ভগ্নাংশে নিয়ে যাই। 4 দুগুণ 8, 4 25 100, 25/2। এখন দেখো আমরা জানি আমরা সূত্রটা আগে লিখে ফেলবো। চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু সি ইকুয়াল টু পি 1 যোগ r টু দি পাওয়ার n। তাহলে এবার লিখি, সুতরাং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সমান, অর্থাৎ 1 বছর পর মুনাফার চক্রবৃদ্ধি মূলধন মিলে কত টাকা হয়েছে। মূলধন সমান পি তো ঠিক আছে, 1ও ঠিক আছে, আরও ঠিক আছে, n এর জায়গায় হবে 1, যেহেতু 1 বছর ছিল টাকাগুলা। পি এর মান কত? 5,000। 1 আর এর মান কত সুপ্রিয় স্টুডেন্টগুলো? 25/2। 1 তো একই, 5,000 গুণ 25 যোগ 2, তো 25 দুগুণা 50, 200 যোগ 27, 7 দুগুণা 14, 2 দুগুণা 4 রেখে 5। তাহলে 1 বছর পরে হয়েছে 5,400 টাকা। তাহলে ওখান থেকে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। তাহলে 1 বছর পর উনি 2,000 টাকা দিয়ে ফেলবেন না? তাহলে দেখি তো, সুতরাং প্রথম বছর কিস্তি পরিশোধের পর কিস্তি
পরিশোধের পর অবশিষ্ট টাকা কত দেখি হিসাব করি কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা। অবশিষ্ট টাকা, প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট টাকাটা হিসাব করি। অবশিষ্ট টাকা ইকুয়াল টু ৫,৪০০ টাকা এসেছে, সেখান থেকে ২,০০০ টাকা দিয়েছে, তাহলে আর কত থাকবে? ৩,৪০০ টাকা থাকবে। ৩,৪০০ টাকা থাকবে। তো এগুলোরও তো এক বছরে কি বাড়বে? এই মুনাফা বাড়বে। তাহলে এই টাকাগুলো এক বছর পরে ৩,৪০০ টাকা আছে, তাহলে ৩,৪০০ টাকার আবার এক বছরের মুনাফার সাথে এই মূলধনটা যোগ করে যত হবে সেইখান থেকে ২,০০০ টাকা বিয়োগ দিলে সেটাই হবে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণের পরিমাণ। তাহলে লিখিত আবার ঋণ, এখন ঋণ আবার P1 কত? ৩,৪০০, সময় আগের মতো n ইকুয়াল টু কয় বছর? ১ বছর, মুনাফার হার আগেরটা। সুতরাং দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু, দেখো শিক্ষার্থীরা আমরা এখানে সূত্র প্রয়োগ করব। পি জায়গায় P1 লিখব, ১ ঠিক আছে, আরও ঠিক আছে, n এর জায়গায় ১, কারণ এই টাকাগুলো ১ বছর ছিল যে সেজন্য। তো P1 এর মান কত? ৩,৪০০, ১ তো ১, আর এর মান হচ্ছে 25/2, আর এখানে ১ ঠিক থাকবে। ৩৪০০ আগের মতো 25 যোগ 2, ৩৪০০কে 25 দিয়ে ভাগ দিলে কত হয়? ১৩৬। ১৩৬ যোগ ২৭, কেমন? 25-এর 2-এ 27 কত? ৩,৬৭২ টাকা। তাহলে এখন তো দ্বিতীয় বছর পর উনি আবার ২,০০০ টাকা দিবে না? তাহলে এবার দেখি। সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ সমান ৩,৬৭২ বিয়োগ কত? ২,০০০ টাকা। তাহলে কত টাকা হয় শিক্ষার্থীরা? ১,৬৭২ টাকা। অর্থাৎ দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ওনার আরও ঋণ থেকে যাবে ১,৬৭২ টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেম আমি অর্থাৎ সিকিউ করে দিই নাই, সিকিউ ছাড়া বাকি প্রবলেমগুলো করে দিতে চেয়েছি, একই রকম প্রবলেম করে দিই নাই, এগুলো তোমরা নিজেরা করবা। অর্থাৎ তুমি চাইলে এখন পুরা চ্যাপ্টার নিজে করে ফেলতে পারবে, এতগুলো প্রবলেম আমি সলভ করে দিয়েছি। আমি আরও 2-3টা পর্ব নিব, তবে এটা এরপরে না, এরপরে আমরা পঞ্চম অধ্যায় করব। পঞ্চম অধ্যায় করার পর তোমাদের যদি সমস্যা থাকে আরও কোনো কিছু, সেটা কমেন্ট বক্সে জানাবে। ওই পঞ্চম অধ্যায়ের পর আমরা এটা সিকিউগুলো করে দিয়ে 2-3টা পর্ব আবার ভিডিও আপলোড দিব। তো তোমরা যে এত মনোযোগের সাথে এত ধৈর্য সহকারে এই পর্বটা দেখেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।